মিশন নেতাজির অন্যতম সদস্য ও গবেষক সায়ক সেন একটি আরটিআই করেছিলেন, যাতে গুমনামি বাবার দাঁতের ডিএনএ প্রতিলিপির রিপোর্ট চেয়েছিলেন তিনি। তার উত্তরে যা আসে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রের তরফ থেকে 3টি কারণ দেখিয়ে বলা হয়েছে, গুমনামি বাবার ডিএনএ রিপোর্ট বাইরে এলে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব ভঙ্গ হতে পারে। বিতর্ক চলছে। তারই মাঝে নেতাজি কি কখনো দেশে ফিরেছিলেন, কাটিয়েছিলেন এক গুমনাম জীবন? খোঁজ নিতে রিপাবলিক বাংলার ডেপুটি নিউজ এডিটর রেনেসা চক্রবর্তী পৌঁছে গিয়েছিলেন অযোধ্যায়, ফৈজাবাদে, যেখানে মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন গুমনামি বাবা। নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আর ফয়জাবাদ থেকে আমি রেনেসা আপনাদের সঙ্গে রয়েছি। এখন আমরা যেখানে রয়েছি এটা রামভবনে এসেছি। আর এই রামভবনের এই যে পাশের গলিটা দেখছেন, এই পাশের গলিতেই থাকতেন ভগবানজি বা গুমনামি বাবা। আসুন আপনাদের সেখানে আমরা নিয়ে যাই। অযোধ্যার রামভবন, সেই রামভবন সামনে, আর এটা পিছনের অংশ। রামভবন অনেকেই বাঙালিরা তারা জানেন, পরিচিত, কারণ এই রামভবনেই থাকতেন গুমনামি বাবা বা ভগবানজি। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় তিনি অনেক সময় বসে থাকতেন। এখানে নাকি রোদ পোয়াতেন। এর আশপাশে অনেক লোকজন থাকতো, তারা অনেক সময় তাকে দেখেছেন। কিন্তু কোন ঘরটায় থাকতেন ভগবানজি বা গুমনামি বাবা, আপনাদের ভিতরে নিয়ে যাই। এই সেই ঘর দেখুন, এই ঘর খুব একটা কনস্ট্রাকশন কিন্তু চেঞ্জ হয়নি। এই ঘরে এখনো পর্যন্ত যারা বিশ্বাস করেন যে ভগবানজি নেতাজি, তারা লিখে রেখেছেন সুভাষচন্দ্র বোস রাষ্ট্রীয় বিচার কেন্দ্র। এবং আমরা ভিতরে প্রবেশ করব, আসুন আপনাদের ভিতরে নিয়ে যাই। এই সেই ঘরটা দেখুন, এখানে অ্যাকচুয়ালি একটা এই জায়গাটা সামনের পোর্শনটা যেখানে থাকতেন এই ভগবানজি বা গুমনামি বাবা, কিন্তু এই জায়গাটা তিনি থাকতেন না। আমি যদি আরও একটু ভিতরে ঢুকে আসি, আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো ভিতরের অংশটায় আসতে। এটা এই ঘরের ভিতরে এখানে দেখুন একটা জানলা রয়েছে। এইখানটায় একটা তক্তা ছিল, এখানটায় তক্তা, হ্যাঁ, সেই তক্তাটার মধ্যে থাকতেন ভগবানজি বা গুমনামি বাবা। অনেকে এখানে যে ভাড়াটেটা ছিল, এটা ভাড়ার ঘর ছিল এবং ফয়জাবাদের এই অংশটায় তিনি থাকতেন। এই ফয়জাবাদের এই জায়গাটায়, এই রামভবনের আশপাশেও বেশ কিছু ভাড়াটেরা থাকতো। তারা অনেকে দেখেছিলেন গুমনামি বাবা বা যাকে বলা হয় ভগবানজি, যিনি এখানে থাকতেন, সেই তাদের কথা মতন একটা ছবি আঁকা হয়েছে। দুটো ছবি এখন পাশাপাশি রাখা আছে। একদিকে ভগবানজি, যাকে পরে গুমনামি বাবা বলা হয়, আর একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু। একদল মানুষ যারা এই লড়াই চালিয়ে যাচ্ছেন এতগুলো বছর ধরে, তার মধ্যে প্রথম সারিতে যার নাম আসে তিনি হলেন শ্রী शक्ति सिंह जी। शक्ति सिंह जी, आपको स्वागत है रिपब्लिक बांग्ला में। एक नेताजी की फ़ोटो है, एक भगवान जी की फ़ोटो है। तो ये भगवान जी की जो बहुत मिलते जुलते हैं। ये जो भगवान जी की जो चित्र बनी हुई है इधर, ये किसने बनाया और किसने देखा उनको, अगर आपने नहीं देखा? पीछे कुछ और भी टेरेंट रहते थे, तो कभी कभी भगवान जी बाहर, एक गैलरी है वहाँ पर बैठ के धूप सेकते थे अपने व्हील चेयर पर। तो जो कुछ लेडीज रहती थी या बच्चे रहते थे, उन्होंने उनको देखा था। उन्होंने उनका एक बताया था कि इस तरह के हैं, चौड़ा माथा है, दाढ़ी है, कैसे। तो एक उसी समय जो पुलिस डिपार्टमेंट में जो स्केच बनाते हैं, उनको बुला के मेरे फादर ने एक उनसे स्केच बनवाया। আমি আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো যদি ওই পাশ থেকে একটু নেওয়া যায়, তাহলে এই ঘরটা কীরকম সেটা বোঝানো যাবে। এই দেখুন, এই ঘর ছোট্ট, খুব ছোট্ট। এটা কত হতে পারে, 10x10 হতে পারে বা 10x12 হতে পারে, ছোট্ট ঘর। আর তার মধ্যে একটা অংশ রয়েছে যে অংশে তক্তাপোষ থাকতো, আর আরেকটা অংশ দেখুন, এই যে পিছনের দিকে একটা জানলা, এই জানলার পিছনেই একটা জঙ্গলের মতন জায়গা রয়েছে। এই জানলাগুলো কিন্তু তখনও তেমন ছিল, দেখুন এখনও কাঁচ ভেঙে রয়েছে, কারণ এখানকার এই সংগ্রহশালা যারা দেখভাল করেন তারা বলছেন এটাকে খুব একটা পরিবর্তন করেননি। আর একটা অংশ দেখাচ্ছি, এই যে দেওয়ালটা দেখছেন, দেখুন ভাঙা ফুটো দেওয়াল। এই দেওয়ালে গুমনামি বাবা বা ভগবানজি একটা মা কালীর
মূর্তি রাখতেন। এবং এখানে যারা ছিলেন দেখভাল করার, যারা এতদিন ধরে দেখভাল করছেন, তারা বলছেন যে এই কালী মূর্তিটি, এই মা কালীর মূর্তি বা যে ছবিটা ছিল, মানে পটচিত্র ছিল, সেই পটচিত্র দেখার পর ললিতা বোস তিনি যখন এখানে এসেছিলেন তিনি নাকি অবাক হয়ে গিয়েছিলেন। এবং তারপর তিনি বহু জিনিসপত্র, এখানে অনেক ট্রাঙ্ক রাখা থাকতো যখন ভগবানজি থাকতেন, যে ট্রাঙ্কগুলো এখন মিউজিয়ামে রাখা রয়েছে ট্রেজারি থেকে। তো এই ট্রাঙ্কগুলো ললিতা বোস দেখেন এবং তারপর তিনি বলেন যে এগুলো এমন কিছু চিঠি তার বেরোয়, তার মায়ের চিঠি বা আরও বেশ কিছু চিঠি, যেগুলো দেখে তিনি নাকি বলেন যে এগুলো আসলে তার কাকাবাবু মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর, এমনটা এখানকার যারা সংগ্রহশালা দেখভাল করছেন তারা বলছেন। এখানে একটা আলমারি রয়েছে, যে আলমারিটা তখনও ছিল। এই আলমারিতে থরে থরে বই সাজানো থাকতো। কী বই সাজানো থাকতো? চার্লস ডিকেন্সের বই থাকতো, শেক্সপিয়ারের বই, ইন্দো চায়না ওয়ারের বই এবং একাধিক বই এখানে থাকতো। এই বইগুলো কেন, কি কাজে এই একজন সাধু বাবার কাছে এসেছিল, সেই নিয়েই কিন্তু এই যে রহস্য, সেই রহস্য আরও মানে আমরা বলতে পারি যে গভীর হচ্ছে। के करीब नहीं आया है वो इस चीज को नहीं समझ सकता है। आपने कभी देखा है उनको? कभी कोशिश ही नहीं की उनको देखने की। घर में आए थे कभी? मैं तो हमेशा आता था, मुझको हर मंगल को आने को दिखे उनके पास। आपको किसी नाम से बुलाते थे वो? जैसे वो बहुत सारे लोगों को एक नाम रखा करते थे, तो आपको किस नाम से बुलाते थे? उनसे मिलने वालों की संख्या बहुत सीमित थी। उन्होंने कभी अपना दायरा बढ़ाने की कोशिश नहीं की कि हमारे शिष्य, मेरे अनुयायी बढ़ते जाए। बहुत ही कम लोग थे उनके पास जो आते थे, और सबको उन्होंने दिन बना रखा था कि तुम इस तारीख को आओ, तुम इस दिन आया करोगे, तुम इस दिन आया करोगे। और उसी तरह से इन्होंने सबका नाम भी कुछ न कुछ तय कर रखा था। जैसे मुझको नारायण कहते थे वो। बातों का कोई एक, जिसे कहा जाए, कोई क्षेत्र नहीं था कि इसी क्षेत्र विशेष में बातें होनी है। सीमित नहीं, सीमा रेखा नहीं थी कोई, किसी तरह की कोई सीमा रेखा नहीं थी। आलू कैसे मेथी में तड़का लगाया जाता है ये भी बताते थे, और बहुत ऊंचाई पर जाने के बाद, जहां हिमालय की मतलब ऊपर जाने के बाद पेट्रोल और डीजल का क्या कॉम्बिनेशन गाड़ियों में लगता है ये भी बताया करते थे वो। पनडुब्बी की किस तरह की वर्किंग होती है इसके बारे में बताते थे वो। जहाज कैसे चलता है इसके बारे में चर्चा करते थे। वर्ल्ड वार में, फर्स्ट वर्ल्ड वार में, सेकंड वर्ल्ड वार में क्या क्या बातें, कहाँ कहाँ किसने क्या क्या गलतियाँ की, उसके बारे में चर्चा करते थे। कभी कभी अपने बारे में कुछ कहते थे कि वो कभी युद्ध लड़े, कभी प्लेन में चढ़े, कभी सबमरीन चलाया, कभी साइबेरिया में गए। जैसे नेताजी से जुड़े हुए कुछ घटना, क्या भगवान जी कभी उन सब चीज़ों की जिक्र करते थे जिससे आपको ये ठोस सबूत लगता है कि यही नेताजी है जैसे आप बोल रहे हैं? इसके पीछे कुछ लॉजिक है? देखिए, साइबेरिया के बारे में चर्चा करते थे वो, सेकेंड वर्ल्ड वार के बारे में, फर्स्ट वर्ल्ड वार के बारे में चर्चा मैं करते। चर्चा नहीं बोल रही हूँ, खुद से जुड़े होने की कोई उदाहरण वो देते थे? नहीं, कभी भी। देखिए, एक बात मैं आपको और बता दूं, यहाँ टोटल सामान जो पाए गए हमारे इस राम भवन से, वो 2760 आर्टिकल्स निकले हैं, 2760 सामान। लेकिन किसी भी सामान में सुभाष का एस आपको नहीं मिलेगा। अगर आप सोचिए कि किसी सामान में कोई लेटर लिखा हो, कहाँ सुभाष चंद्र बोस ने पत्र लिखा है या किसी ने सुभाष चंद्र बोस को पत्र लिखा है, तो ऐसा आप कोई सामान नहीं पाएंगे। लेकिन घुमा फिरा के हर चीजें इशारा करती हैं कि वो कहीं ना कहीं से नेताजी से संबंधित जरूर है। ये अपने आप में बहुत बड़ी बात है कि जो लोग आते थे उनसे मिलने के लिए, वो कौन लोग थे। जो नेताजी की आजाद हिंद फौज थी, उसके जो गुप्तचर शाखा के जो उस समय ऑफिसर थे तत्कालीन, डॉक्टर पवित्र मोहन रॉय, डॉक्टर आशुतोष काली, सुनील दास गुप्ता, सुनील गुप्ता, इस तरह के जो प्रोमिनेंट लोग हैं, ये लोग उनसे मिलने 7, 8, 10 लोगों की संख्या में आते थे और 3-4 दिन यहाँ रुकते थे। आसपास के एक होटल, एक मोटल हुआ करता था यहाँ बगल में, वहाँ रुकते थे। और लेकिन उनकी भी एंट्री इस कमरे के अंदर नहीं थी, वो भी इसी वरांडे में बैठते थे। यही जश्न मनाया जाता था पूरा उनका जन्मदिन का, या जो आपके बंगालियों में जो एक बहुत बड़ा प्रमुख त्यौहार होता है दुर्गा पूजा, उसका पूरा जश्न होता था, गाना बजाना होता था, भोजन बनता था, प्रसाद मिलता था सबको, सब कुछ होता था। बहुत लोगों से उतना घुलते मिलते नहीं थे, ऐसा कुछ था? किसको देखने की बात कर रहे हैं आप? जो आते थे? जो अतिथि आते? नहीं, कभी। हाँ, उनको देखा, क्यों नहीं देखा भाई, वो तो आते थे, सामने से आते थे हम लोगों के। आपने भी देखा? हमने भी देखा उनको, वो तो सामने से आते थे। एक आध बार हमको भी वहाँ पे प्रसाद लेने का मौका मिला है उनके साथ में। डीएनए रिपोर्ट के बारे में तो सरकार ने देने से मना कर दिया है।
और ये कहा है कि गुमनामी जो हमको जानकारी है कि गुमनामी बाबा की जो ये रिपोर्ट है, डीएनए रिपोर्ट, इसको देने से कुछ अंतर्राष्ट्रीय स्तर पर कुछ संबंधों के बारे में उन्होंने बात कही है। तो इसका मतलब है कि सरकार कहीं ना कहीं से इस बात को मान रही है कि गुमनामी बाबा का जो भी सामान है या जो भी डीएनए है या जो भी चीजें हैं वो कहीं ना कहीं से नेताजी से संबंधित है। और हमारी रिट पर ही जितने सामान उनके ट्रेजरी में पड़े सड़ रहे थे, उनको एक म्यूजियम बना के रखने का आदेश दिया है। म्यूजियम अभी खुला नहीं है, क्यों? अभी इस सवाल तो आप सरकार से पूछ सकते हैं। क्या कि जब हाईकोर्ट के आदेश पर म्यूजियम बनाया गया, उसमें सामानों को रखा गया है और हाईकोर्ट का बिल्कुल आदेश है सीधे सीधे उन सामानों को संरक्षित एवं प्रदर्शित किया जाए, तो आखिर उन सामानों को प्रदर्शित क्यों नहीं किया जा रहा, क्यों उसमें ताला बंद कर रखा है? ये तो सरकार से आप सवाल पूछिए। নেতাজি অন্তর্ধান রহস্য না, তার সমাধান এখনো পর্যন্ত হয়নি। গুমনামি বাবাই কি নেতাজি? না, সেটাও এখনো পর্যন্ত প্রমাণিত নয়। কিন্তু এমন বহু মানুষ রয়েছেন যারা বলেন গুমনামি বাবা বা ভগবানজি তিনিই নাকি আসলে নেতাজি। কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা জানি না, কিন্তু আজ আমরা অযোধ্যায় চলে এসেছি। অযোধ্যায় এমন একজন মানুষের সঙ্গে আমরা আপনাদের পরিচয় করাবো যিনি দাবি করেন যে তিনি ভগবানজিকে দেখেছেন এবং তার পরিবারের সঙ্গে যেভাবে কথা হয়েছে, যেভাবে তাদের কথোপকথন দীর্ঘদিন ধরে চলেছে, তাতে তাদের বিশ্বাস কি সেটা আমি বলবো না, উনিই বলবেন। আমার সঙ্গে এখন রয়েছেন খুব শ্রদ্ধেয় আমার রীতা ব্যানার্জি। প্রথমে বলুন, উনি কি বাঙালি ছিলেন? কিভাবে কথা বলতেন? উনি বাঙালি ছিলেন, মানে উনি আমাদের সাথে কিন্তু হিন্দিতেই কথা বলতেন। আমরা কিন্তু বরাবর ওনার সাথে বাংলায় কথা বলতাম। আপনি বলছিলেন একটু আগে, চিঠিটা কি ছিল একটু যদি বলেন। চিঠি আমাকে লেখেন, জেনারেল চিঠি লিখতেন, তো ওতে রেফার করতেন সবাইকার নাম, আমার হাজব্যান্ডের নাম, আমার নাম, আমার শাশুড়ি মায়ের নাম, রেফার করতেন। কি লিখেছিল? হ্যাঁ, উনি মানে অ্যাড্রেস করেছিলেন। হ্যাঁ, কি লিখেছিলেন? উনি লিখেছিলেন যে সবের আগে লিখতেন পরমা কল্যাণিয়া মেরি বহুত খুব, মেরি বহুত প্যারি 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 খুব প্যারি। খুবের মধ্যে উকারটা কতবার লিখেছেন, খুব প্যারি আমার ফুলরানী মা। সময়টা যখন আপনার পরিবারের সঙ্গে ওনার আলাপ হয়েছিল, ভগবানজির আলাপ হয়েছিল, ভগবানজির সঙ্গে আমাদের আলাপ হয়েছিল 75-76, এক্স্যাক্টলি বলতে পারছি না, 75-76-এ আমাদের আলাপ হয়েছিল। আমার শ্বশুরমশাইকে উনি ডেকে পাঠিয়েছিলেন, উনি অসুস্থ ছিলেন, তো উনি আমার শ্বশুরমশাইকে ডেকে পাঠিয়েছেন। যখন আপনার শ্বশুরমশাই ওনাকে দেখতে গিয়েছিলেন, ফিরে এসে কিছু বলেছিলেন? ওইটাই তো, উনি তো ক্লিনিক থেকে উঠেই চলে গেলেন। ওনার ওই কথাটা মনে হওয়াতে না, আগেকার কথাটা তো ওনার স্ট্রাইক করলে, এটা ওই বাবাজি তো নয় যিনি কারোর সাথে দেখা করেন না। উনি চলে গেলেন, গিয়ে ওখানে যা দেখাশোনা হলো, তখন একটু দেরিতে বাড়িতে ফিরলেন। আমরা একটু চিন্তিত ছিলাম। তো এসেই প্রথম কথা বললেন, জানো আজ আমি কার সাথে দেখা করে এসেছি? আজ আমি সুভাষচন্দ্র বোসের সাথে দেখা করে এসেছি। এইটা লাইনটা পুরো একটা লাইন বলেছেন, একবারও ওনার মুখ থেকে এটা বেরোয়নি কি একজন সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম তাকে দেখতে সুভাষ বোসের মতন, কিচ্ছু নয়। হি ওয়াজ সো কনফিডেন্ট কি এটা সুভাষচন্দ্র বোস। আমি গেলাম ওনাকে দেখতে, উনি যা দরকার ছিল বললেন, মানে যা কষ্ট ছিল বললেন টললেন। তারপরে যখন উনি আসবো তখন বললেন যে ডॉक्टर बैनर्जी यहाँ से जाने के बाद आप हमारे बारे में किसी को कुछ नहीं बताएंगे। তো আমার শ্বশুরমশাই বললেন যে বাবা, আমি কাউকে কিছু বললে কেউ বিশ্বাস করবে কেন, যতক্ষণ না আপনি নিজের মুখে কিছু বলেন। তো উনি বললেন, मैं एक रजिस्टर्ड सन्यासी हूँ, मेरा नाम दुनिया के रजिस्टर से काट दिया गया है। केटे दिएছে डेलिबरेटली, केटे जाएনি। मेरा नाम दुनिया की रजिस्टर से काट दिया गया है। আপনি বলছিলেন আমাকে এর আগেও যখন কথা হয়েছে যে আপনারা অ্যাকচুয়ালি লখনৌ থেকে, তো লখনৌতে কি আপনার পরিবার মানে সুভাষচন্দ্র বসুকে কখনো দেখেছিলেন? হ্যাঁ, আমার যে প্রথম যখন তাকে দর্শন করলেন, মানে ভগবানজিকে যখন দর্শন করছেন আর আগে সুভাষচন্দ্রকে দর্শন করেছেন, দুটোর মধ্যে কোথাও মিল খুঁজে পেয়েছিলেন, সেই জন্যই কি? হ্যাঁ, সেই মিল খুঁজে পেয়েছিলেন বলেই আমাদের মিল খুঁজে পাওয়া একটু মুশকিল, কারণ আমরা সেই একটা ছবি দেখেছি মিলিটারি ড্রেস পরে থাকা। কিন্তু আমার শ্বশুরমশাইও, আমার শাশুড়ি মা আর আমার মা
দুজনেই লখনৌতে ওনাকে দেখেছেন। আমার শ্বশুরমশাইও দেখেছেন সুভাষচন্দ্র বসুকে। সুভাষচন্দ্র বসুকে। আমার মা তো একটা যে কলেজে পড়তেন সেই কলেজের প্রোগ্রামও করেছিলেন তাও যখন সুভাষ বোস এসেছিলেন। তো ওরা সচক্ষে আগে দেখেছেন, তাই জন্য ওনাদের দেখেই মিল করাটা অথেন্টিকও হবে। ওনার নাম গুমনামি বাবা ছিল না, ওনাকে সবাই কেউ বাবা বলতো, ভগবানজি বলতো, বেশিরভাগ লোক ভগবানজি বলতো। আর উনি নিজেকে রেফার চিঠি টিঠি লিখতেন তো লিখতেন এক মজবুর। কতগুলো ভাষা জানতেন? অনেক ভাষা জানতেন, উনি চিঠি লিখতেন, তার উপর জার্মানিতে কিছু লিখতেন। ভগবানজির কাছে কি বই থাকতো? ভগবানজির কাছে চার্লস ডিকেন্স, শেক্সপিয়ার। এটা কোনো সন্ন্যাসীর কাছে থাকে কি? বগি থালা আমাদের বাঙালিরা যেমন খাবার খায়, আর বাটি, আর কাঁসার বাটি। কি খেতে ভালোবাসতেন? সবই খেতেন উনি, সব রকমই খেতেন। আমাকে বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা আমি যদি কিছু রান্না করে আনি আপনি খাবেন? তো বলেন, মানে এই ভাব যে বড় রান্না করে আনবেন, কি রান্না করতে জানো? তো বলেন, ক্যা বানানা জানতে হো? শুক্তো বানানা জানতে হো? ঘন্ট বানানা জানতে হো? হ্যাঁ বাবা। ওই দুটো আমারও খুব ফেভারিট, কেন আমি মোস্টলি ভেজিটেরিয়ানই আমার আগেও ছিলাম, আমার তো এই দুটো খুব ভালো লাগতো। হ্যাঁ বাবা আমারও খুব ফেভারিট, আপনি খাবেন আমি বানিয়ে আনলে? তো বলেন হ্যাঁ খাউঙ্গা, যেন মানে খুব দয়া করবো খেয়ে তুমি আনলে। ভগবানজি নাকি মানে এই অযোধ্যার কেনাকাটা জিনিসপত্র পড়তেন নাকি বাইরে থেকে কলকাতা থেকে তার জিনিস? না, ওনার সমস্ত জিনিস কলকাতা থেকে আসতো। এই বছরে দুবার, আরও হয়তো আসতো, তবে বছরে দুবার ওনার কাছে কলকাতা থেকে ওনার ফলোয়ার্সরা আসতেন। তার মধ্যে একজনকার নাম আমি জানি, সন্তোষ ভট্টাচার্য। ওনার সঙ্গে আমাদের দেখাও হয়েছে, সাক্ষাৎও হয়েছে। তো ওনারা আসতেন সেই সময় দুর্গাপুজোর 7-8 দিন আগে পরে, আর 23 জানুয়ারির 7-8 দিন আগে পরে উনি আমাদের চিঠি লিখে বারণ করতেন যে এই কদিন এই ডেট থেকে এই ডেট অবধি তোমরা কেউ আমার বাড়িতে আসবে না। যেটা আমরা এখন এত বিতর্ক যাকে নিয়ে, কখনো সেই নামটা ওনার মুখে শুনেছিলেন? নেতাজি নাম? কখনো না, নেভার। কোনো চশমার স্মৃতি? যখন ওই তো যখন আমরা প্রথম গেলাম তখন ওই একটু ঘুরে চশমাটা পরলেন, এই যে গোল্ডেন ফ্রেমের চশমা, আর একটু আমাদের দিকে। কোথা থেকে আনা হয়েছিল? ওনার পাশে রাখা ছিল, নিয়ে, কারণ কাগজপত্র একটা ওনার কাছেই ছিল। হ্যাঁ পাশে রাখা ছিল, গোল ফ্রেমে। গোল ফ্রেমের গোল্ডেন চশমা পরে একটু আমাদের দিকে এগিয়ে বললেন, যারা अच्छी तरह से देखो मैं कहीं सुभाष चंद्र बोस तो नहीं। শুক্তো বা যা যাব ঘন্ট ছাড়া আর কলকাতা থেকে কি কি আসতো, যেটা কলকাতা থেকেই আসতো, এখান থেকে উনি কখনোই ইউজ করতেন? আসতো সমস্ত ইনভেন্টরি তৈরি হয়ে আসতো, যা আসতো, যে কটা জিনিস আসতো, আর কটা মানে এইটা এত দুটো, এই সন্দেশ 2 ডিব্বে কি 1 ডিব্বে যা আসতো, মিষ্টি দই, তারপরে কেকও আসতো, ওনার জন্মদিনের সময় কেক আসতো। ওনার এগুলো খেয়েছেন আপনারা কখনো? উনি সেটা আমাদের আসতে বারণ করতেন, কিন্তু জগদম্বা মার হাতে ওইসব প্রসাদ বলে আমাদের কাছে পাঠাতেন। ওনার কাপড় জামা, ধুতি, গেঞ্জি, ওনার যে সিগার খেতেন, সমস্ত কলকাতা থেকে আসতো। ভক্ত যেতেন মানে সেই সংখ্যাটা কি খুব বেশি ছিল? না, খুব বেশি ছিল না। এই একজন অন্যজনকার থ্রু যদি লোকেরা যেত, তো কিন্তু উনি খুব খোঁজ খবর নিয়ে যে কে হচ্ছে, কোথা থেকে আসছে, তার কি মানে আমার কাছে আসার কি মানে হতে পারে। বাবা আজ বসবো না, দরজার থেকে আমি বলছি, তো ভেতর থেকে আর কোনো আওয়াজ এলো না। আবার আমার হাজব্যান্ড আমার দিকে দেখলো, কি এবার? তো উনি যখন কিছু বললেন না, একটু পরে আমি বললাম, বাবা রাগ করলেন? একটু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেন, রাগ? যার মা বাবা থাকতে মা বাবা নেই, ভাই বোন থাকতে ভাই বোন নেই, দেশ থাকতে দেশ নেই, এমনকি নিজের দেশকে দেশ বলার অধিকার নেই, সে কি কখনো রাগ করতে পারে? হ্যাঁ, অভিমান করতে পারে। শুভাস্তে পন্থানম সন্তু, মানে এবার তোমরা যেতে পারো। এই কথাটা উনি পুরো বাংলাতে বলেছিলেন। যে ইন্টেনশনালি উনি হিন্দি বলতেন, নিজের ভাষাটাকে লুকিয়ে রাখতেন। ইন্টেনশনালি হিন্দি বলতেন, টু হাইড কি আমি বাঙালি নয়। এখনকার দিনে হলেও তখনকার দিনে হলেও, তাহলে কি কোথাও একটা সাপোর্ট ছিল আপনার মনে হয়, যে মানে তাকে কি চারিদিক থেকে কোথাও থেকে এই ভগবানজি একটা সাপোর্ট পেতেন, বা এই নিভৃত বাসটা তার চয়েস যেমন ছিল ঠিক তেমনি তাকে ওটা করতে দেওয়া হতো? নিশ্চয়ই সাপোর্ট ছিল, নাহলে কি করে হতো। ওনার ক্রিমেশনটা যেমন,
তুমি যাবে, এখন বলছিলে দেখতে যাবে ওনার সমাধিটা, তুমি দেখো সমাধিটা কোথায় আছে, ওখানে কি করে ক্রিমেশন হলো। কেউ কি ডিস্ট্রিক্ট অফিসিয়ালসদের খবর দেয়নি কি এরকম একটা ক্রিমেশন, দ্যাট ইজ নট আ ক্রিমেশন গ্রাউন্ড। ওখানে কি করে ক্রিমেশন হলো? আর কর্পূরও নয় যে বাস জ্বালালে উড়ে গেল। আর এমন সুন্দর জায়গায় হয়েছিল, আমার হাজব্যান্ড ওয়াজ 13 জন লোক মুখাগ্নি করেছিল, তার মধ্যে আমার হাজব্যান্ড ছিলেন। আমার হাজব্যান্ড বাড়িতে এসে বলছিলেন কি ঋতু তোমাকে কি বলবো, এত সুন্দর একটা ওই তৈরি হয়েছিল পরিবেশ, ওনাকে মুখাগ্নি হয়েছে আর জ্বলছে চিতা, আস্তে আস্তে খুব ড্রিজলিং হচ্ছে, খুব আস্তে ড্রিজলিং। আর তুমি যখন এখানে যাবে না এদিকে, তো দেখবে এখানে ফায়ারিং রেঞ্জ আছে ক্যান্টে, সেখানে ফায়ারিং হচ্ছে। এত ভালো লাগছে, মনে হচ্ছিল যেন ওনাকে সেলামি দেওয়া হচ্ছে। তো আরপি মিশ্রা কামান সামলেছিলেন, আমরা কিছু জানতাম না, উনি যা বলতেন আমাদের সেটাই মানে নিতে হতো। উনি বলেছিলেন আমি খবর করেছি কলকাতার লোকেদের, ওরা আসবে, তাই জন্য আমরা বডিটা রেখে রয়েছি। এসেছিল কেউ কেউ আসেনি, তাই জন্য এরাই ক্রিমেশন করে দিয়েছিল। কোনো পলিটিক্যাল পার্টির কেউ আসতো, মানে রাজনৈতিক নেতারা কখনো ওনার সঙ্গে দেখা করতে কেউ আসতো? অনেকে আসতো, শুনেছি প্রণব মুখার্জিও এসেছিলেন, তারপর RSS এর গোলওয়ার্কারজির তো চিঠি পাওয়াই গেছে। সমর গুহ আমার শ্বশুরমশাইকে চিঠি লিখেছিলেন যে ডক্টর ব্যানার্জি আমি এসে ভগবানজির সাথে দেখা করতে চাই। অনেক ধন্যবাদ রীতাদি, আপনি যেভাবে ভগবানজি সম্পর্কে বললেন, এবং ভগবানজিকে নিয়েও কিন্তু বাঙালিদের মধ্যে প্রচুর প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো আমার মনে হয় এই প্রথম কোনো টেলিভিশন চ্যানেলে, বাংলা টেলিভিশন চ্যানেলে এতটা খোলাখুলিভাবে আপনি বললেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অযোধ্যার গুপ্তার ঘাটে এখানে দেখুন, এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে গুমনামি বাবা বা যাকে বলা হতো ভগবানজি, তার সমাধিস্থল এটা। দেশ এই বিতর্কে যে গুমনামি বাবাই কি নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগবানজি কি নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা এই বিতর্কের মধ্যে যাব না। আমরা খালি একাধিক মানুষের সঙ্গে কথা বললাম যারা বেশ কিছু অকাট্য প্রমাণ দিচ্ছেন, যারা তাদের দাবিটা রাখছেন, বেশ কিছু লজিক তার মধ্যে রয়েছে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এই অযোধ্যা ফৈজাবাদ থেকে, তার সমাধিস্থলের এই জায়গা থেকে। এই প্রশ্নগুলোই বারবার আমরা শুধু তুলে ধরলাম এই কারণে যে এবার সময় এসেছে যে এই গুমনামি বাবার সঙ্গে নেতাজি অন্তর্ধান রহস্যের কি সত্যিই কোনো যোগ রয়েছে? যদি যোগ থাকে তাহলে সেই যোগটা, সেই যোগসূত্রটা এবার সামনে আসা উচিত, কারণ অনেক দিন হলো। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ভ্যানেসা চক্রবর্তী, ফৈজাবাদ, রিপাবলিক বাংলা।